Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, তোমরা দেখছো আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি কমপ্লিট সিলেবাস। ওকে, অর্থাৎ WBCS এর প্রিলিমস আর মেইনস এর কমপ্লিট সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ WBCS এর প্রিলিমিনারি হোক বা মেইন পরীক্ষা হোক, একটা WBCS পরীক্ষাকে টোটালটাকে ক্র্যাক করতে গেলে যে যে বিষয়গুলো তোমার নখদর্পণে থাকা উচিত। ওকে, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্ট, আমি এমন কোনো টপিক বাদ দিইনি যে এই ভিডিওটি কমপ্লিটলি দেখার পর তোমাদের আর ফার্দার কোনো প্রশ্ন থাকতে পারে। তাই শুরুতেই বলে দিচ্ছি, ভিডিওটা একটু লেন্দি হতে পারে, বাট জানি তোমাদের সবার অনেকের সময়ের অনেক দাম, সবাই খুব মন দিয়ে পড়ছো, তবুও জাস্ট তোমরা এই ভিডিওটা দেখো। আমার রিকোয়েস্টটা হলো এই, তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে নাও এখানে আমি যে সিলেবাসগুলো রেখেছি সেই সমস্ত টপিকগুলো সম্পর্কে তোমার পড়া আছে তো। অর্থাৎ তুমি যেটা করবে, এই যে সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব, এই সিলেবাসের টোটাল পিডিএফটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে ফ্রি অফ কস্ট, একদম বিনামূল্যে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। ওকে, এই সিলেবাসের নাও ডাউনলোড করার পরে সেটাকে তোমরা প্রিন্ট আউট করবে, সেটা যেন ভার্চুয়ালি ফোনে না থেকে যায় বা কম্পিউটারে না থেকে যায়, সেটাকে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে তোমার দেওয়ালে টাঙিয়ে রাখবে যেখানে বসে তুমি পড়াশুনো করছো, এবং সেইখানে বারবার সেই সিলেবাসটার দিকে চোখ দাও যে আমার এইটা পড়া আছে তো, আমার ওইটা পড়া আছে তো। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটা করবে। অর্থাৎ তোমরা বহুদিন ধরে আমায় বলছিলে স্যার এই সাবজেক্টের সিলেবাস বলুন, ওই সাবজেক্টের সিলেবাস বলুন, তো আমি আজকে তোমাদের জন্য সম্পূর্ণ যে সাবজেক্ট, একদম সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের জন্য সিলেবাস কিন্তু নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর সিলেবাস দেখতে দেখতে তোমাদের মনে হতে পারে কি এত বড় সিলেবাস, কি করে কি করব, তাই না? সেই জন্য আমি একটা কথা এখানে লিখে রেখেছি যে কিছুই সহজ নয়, করে নিতে হয়। যে কোনো জিনিস সহজ হয় না, তাকে সহজ করে নিতে হয়। তাহলে সেই সহজ করে নেওয়ার জন্য আমাদের কি দরকার? অধ্যাবসায় দরকার। ওকে, আচ্ছা, তোমাদের যদি কোনো ধরনের ফার্দার কোয়েশ্চেন থাকে তো কমেন্ট সেকশনে লিখে জানাবে, বাট এখন কোথাও কোনো দিকে মন না দিয়ে কমপ্লিটলি ভিডিওটাকে দেখতে থাকো। ওকে, এবং এই পিডিএফটাকে ডাউনলোড করবে, এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং এই পিডিএফটাকে ডাউনলোড করে শুধুমাত্র ভার্চুয়ালি রাখবে না, সেটাকে প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে দেওয়ালে টাঙিয়ে রাখবে যে আমার এই সমস্ত কিছু কমপ্লিট হয়েছে কিনা। ওকে, বেশ। দেখো, একটা কথা বলে দিই, প্রিলিমিনারিতে যে ধরনের কোয়েশ্চেন আসে, মেইনসে কিন্তু একই টপিক থেকে একটু ডিপ রুটে কোয়েশ্চেন আসে। মানে প্রিলিমিনারিতে একটু হালকা পাতলা প্রশ্ন, আর মেইনে গিয়ে ওই টপিকগুলোরই ডিপ রুটেড কোয়েশ্চেন। তাই প্রিলিমিনারিতেও আমরা যা যা পড়বো, মেইনসে গিয়েও কিন্তু আমরা তাই পড়বো। তাহলে আমরা শুরু থেকেই যদি মেইনসকে টার্গেট করে পড়ি, প্রিলিমিনারি এমনিতেই ক্লিয়ার হয়ে যায়। ওকে, বেশ, চলো তাহলে ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটা শ্লোক শোনাতে চাই, দ্যাট ইজ ফর অল অফ আস। ওকে, শ্লোকটা কি বলছে শোনো। উদ্যমে হি সিদ্ধ্যন্তি কার্যানি না মনোরথে, নাহি সুপ্তস্য সিংহস্য প্রবেশন্তি মুখে মৃগা। মানে দেখো, উদ্যমে হি সিদ্ধ্যন্তি, তার মানে উদ্যমটাই হলো আসল সিদ্ধান্ত। তার মানে উদ্যমের সঙ্গে তুমি কাজ করো, অর্থাৎ কর্মচঞ্চলতার সঙ্গে কাজ করো। কর্মিয়া কার্যানি না মনোরথে, মনোরথ করলেই কাজ হয় না, অর্থাৎ মনে মনে তুমি বিভিন্ন প্ল্যান করবে। দেখো, বিভিন্ন রুটিন তোমরা তৈরি করেছো এবং আজও করছো, তা যত রুটিনই তৈরি করো না কেন, সেই রুটিন দিয়ে কোনো দিন কাজ হয় না। উদ্যমের সাথে নিজের কষ্ট পরিশ্রম দিয়ে যদি তুমি কাজটাকে করো, সেটাই আসল সিদ্ধান্ত। তাই প্রথম দুটো লাইনে বলা হচ্ছে উদ্যমে হি সিদ্ধ্যন্তি, মানে উদ্যমের সাথে কাজ করাটাই হলো আসল সিদ্ধান্ত। কার্যানি না মনোরথে, মনোরথের সঙ্গে, মনোরথ দিয়ে কাজ হয় না। মানে তুমি যে কোনো প্ল্যান করলে, মনের মধ্যে বিভিন্ন প্ল্যান করলে, সেগুলো দিয়ে কাজ হয় না। উদ্যমের সঙ্গে, পরিশ্রমের সঙ্গে কাজ করাটাই আসল কাজ। তার একটা উদাহরণ নিচের দুটো লাইনে দেওয়া হয়েছে। নাহি সুপ্তস্য সিংহস্য, সুপ্ত সিংহ, যে সিংহ ঘুমিয়ে রয়েছে, প্রবেশান্তি মুখে মৃগা, তার মুখে কখনো মৃগ এসে প্রবেশ করে না। অর্থাৎ সেই সিংহকে যদি শিকার করতে হয়, তাকে যদি খেয়ে বেঁচে থাকতে হয়, তাহলে তাকে পরিশ্রম করতে হয়। পরিশ্রম করে গিয়ে মৃগ মানে হরিণকে ধরতে হয়। বোঝা গেল? তাহলে আরও একবার,
উদ্যমেন হি সিদ্ধ্যন্তি কার্যাণি না মনোরথে নাহি সুপ্তস্য সিংহস্য প্রবেশন্তি মুখে মৃগিয়া। ওকে, বেশ, তাহলে আশা করছি শ্লোকটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে শ্লোকটা, শ্লোকের অর্থ বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। ওকে, বেশ, এবার চলো আমরা দেখে নিই যে আমাদের কতগুলো পেপার পরীক্ষাতে থাকে। আমি দেখো তোমাদের জিএস প্রিলিমিনারিতে কি সিলেবাস থাকে সেটা তোমরা সকলেই জানো। প্রিলিমিনারিতে যেটা থাকছে সেইটারই একটা ভার্স্ট একটা সিনারিও আমরা মেইনে দেখতে পাই। ওকে, তো মেইন পরীক্ষায় আমরা মোট 7টি পেপারের পরীক্ষা দিই। 7 নম্বর পেপারটিকে আমরা বলি অপশনাল পেপার, আর এই অপশনাল পেপারে দুটো পার্ট থাকে, ঠিক আছে। 200 মার্ক এটার জন্য 200 মার্ক, অর্থাৎ 400 মার্কের অপশনাল পেপার থাকে। এই অপশনাল পেপারটা যারা গ্রুপ এ এবং বি এর জন্য ফর্ম ফিল আপ করছো তাদের জন্যে। যারা যদি কেউ মনে করো যে আমি গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য খাটবো, তাহলে তোমাদের জন্য তো আগেই এই পেপার 7টা ক্যান্সেল হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে অপশনাল পেপার নিয়ে আমি অন্য কোনো একদিন আলোচনা করব। তার আগে চলে এসো, দেখো নাম্বার 1 পেপার 1। পেপার 1-এ আমরা পাই কি আমাদের মাদার টাং, যেগুলো হচ্ছে মাদার টাংয়ের যে ভাষাগুলো মানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ। ওকে, অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই যে কোনো এই 5টি ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা নিয়ে তুমি কিন্তু পেপার 1-এর পরীক্ষা দিতে পারো। ওকে, অনেকেই আমাকে প্রশ্ন করছো হিন্দি ভাষী যারা, তাদের মাদার টাং হিন্দি, তারা বলছো আমরা কি WBCS দিতে পারবো? তো আমি তোমাদের বলছি হ্যাঁ, অবশ্যই দিতে পারবে, কারণ এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ওকে, পেপার 2-তে হচ্ছে ইংলিশ। পেপার 2-তে তোমাকে পরীক্ষা দিতে হবে ইংলিশ, 200 মার্কস, প্রত্যেকটা পেপার কিন্তু 200 মার্কসের হবে। ওকে, আচ্ছা, তাহলে ইংলিশ 200 মার্কস, বেঙ্গলি 200। কি কি রয়েছে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে আমি একটু পরে আলোচনা করছি। এবার দেখো পেপার 3-তে হচ্ছে GS1। পেপার 3-তে GS1-এ তোমাকে পড়তে হচ্ছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। ওকে, 100 মার্কের হিস্ট্রি আসবে, 100 মার্কের জিওগ্রাফি আসবে, সব MCQ টাইপ। দেখো পেপার 1 অ্যান্ড পেপার 2 এই দুটো হচ্ছে তোমাদের কনভেনশনাল টাইপ, অর্থাৎ তোমাকে লেটার লিখতে হবে, প্রেসি লিখতে হবে, বিভিন্ন কম্পোজিশন করতে হবে, এই দুটো তো লিখতে হবে। বাট এই যে GS1 পেপার 3 যেটা, সেটা কিন্তু MCQ বেসড কোয়েশ্চেন হবে, ইংরেজিতে প্রশ্ন হবে, তোমাদের টিক চিহ্ন দিতে হবে বা গোল পূরণ করতে হবে। বুঝতে পারলে? তাহলে কোন ভাষায় প্রশ্ন হয় এটাও বারবার প্রশ্ন করো, ইংরেজি ভাষায় প্রশ্ন হবে। GS1-এ তোমাদের পড়তে হচ্ছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। পেপার 4 অর্থাৎ GS2, সেখানে তোমাকে পড়তে হচ্ছে জেনারেল সায়েন্স, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান, জিকে জেনারেল নলেজ যেটাকে বলে, স্ট্যাটিক জিকে আমরা যেটাকে বলে থাকি সেটা, আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে তৈরি হয়েছে পেপার 4 GS2। ওকে, পেপার 5 মানে GS3। পেপার 5-এ GS3-তে তোমাকে পড়তে হচ্ছে ইন্ডিয়ান পলিটি, অর্থাৎ ভারতের সংবিধান, রাজনীতি, আর ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি। ওকে, MCQ বেসড কিন্তু সব। পেপার 6-এ তোমাকে পড়তে হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। অ্যারিথমেটিক মানে তোমরা জানো ম্যাথামেটিক্স, তার মধ্যে তোমাকে অ্যারিথমেটিক করতে হবে, তোমাকে অ্যাডভান্স ম্যাথ করতে হবে। ওকে, সেগুলো আমি ধীরে ধীরে সব সিলেবাসগুলো বলবো। তাহলে কি কি আমাদের প্রিপারেশন নিতে হবে, কি কি আমাদের প্রস্তুত করতে হবে, তারা এটা দেখে বুঝে গেলে। এবার দেখো যারা 2021-এর জন্য পরীক্ষায় বসবে বলে ভাবছো, তাহলে 2021-এ তাদের মানে প্রস্তুতি ভালোই রয়েছে বা ভালোই করছো, তো তোমরাও এক ঝলক দেখে নাও যে এই সিলেবাসের মধ্যে এমন কোনো টপিক আছে কি যা তোমার এখনও পড়া হয়নি। যদি সেরকম কিছু বিষয় থাকে তো একবার চোখ বুলিয়ে নিও। ওকে, বেশ, চলো শুরু করছি তাহলে এবার আমরা সিলেবাসের আলোচনা। দেখো প্রথম যেটা পেপার 1, হ্যাঁ পেপার 1 যেটা, সেই পেপার 1-এ আমরা পাই বাংলা হোক বা হিন্দি হোক বা উর্দু হোক বা নেপালি হোক বা সাঁওতালি হোক, যে কোনো একটা ভাষার উপরে বেসড। তো যারা বাঙালি তাদের বাংলা ভাষাই হবে, সেটাই। তাহলে তোমাদের কি কি করতে হবে দেখো, তোমাদের একটা লেটার রাইটিং আসতে পারে, তোমাদের একটা এডিটোরিয়াল রিপোর্ট আসতে পারে, হ্যাঁ লেটার রাইটিং 150 শব্দের মধ্যে, রিপোর্ট 200 শব্দের মধ্যে, প্রেসি রাইটিং আসতে পারে, ট্রান্সলেশন আসবে। ট্রান্সলেশন কি, ইংলিশ থেকে বাংলা পরীক্ষায় ইংলিশ থেকে বাংলা হোক, হিন্দি হোক, উর্দু হোক, নেপালি বা সাঁওতালি যাতে হোক তাতে ট্রান্সলেট করতে হবে, আর আনসিন প্যাসেজ করতে হবে, যেটা তোমরা ছোটোবেলায় করে এসেছো। ওকে, বাংলার জন্য মনে রাখবে এই যে লেটার হোক, রিপোর্ট হোক, প্রেসি মানে লেটার হোক, রিপোর্ট হোক বা আনসিন যেটা হোক, সেটার জন্যে গুরুত্বপূর্ণ কটা টপিক দেখে নাও। ওমেন এম্পাওয়ারমেন্ট, সিচুয়েশন ইন সোসাইটি, এই সমস্ত রিলেটেড প্রবলেম নিয়ে তোমাকে রিপোর্ট বা লেটার লিখতে দিতে পারে। চিলড্রেন রিলেটেড প্রবলেমস নিয়ে, তাদের ফিউচার নিয়ে লিখতে দিতে পারে। গভর্নমেন্টের অর্থাৎ সরকারের নতুন নতুন যে স্কিম এসছে বা নতুন বিল, কোনো অ্যাক্ট পাস হয়েছে সেই বিষয়ে লিখতে দিতে পারে। লোকাল গভর্নমেন্টের
প্রবলেম কি, তার সলিউশন কি, এই বিষয়ে লিখতে দিতে পারে। সোশ্যাল প্রবলেমস, বিভিন্ন ধরনের আমাদের সামাজিক প্রবলেম থাকে সেগুলো নিয়ে লিখতে দিতে পারে। এনভায়রনমেন্টাল প্রবলেমস, মানে পরিবেশের দিক থেকে কি সমস্যা রয়েছে সেগুলো নিয়ে লিখতে দিতে পারে। আর সরি, সব থেকে বড় কথা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিকস, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক হয়, মানে বিভিন্ন মনে করো সাম্প্রতিককালে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা যা সমাজের উপরে বিরাট একটা প্রভাব ফেলছে, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু তোমাকে লিখতে দিতে পারে। আর এই কয়টা টপিক কিন্তু ইংরেজি এবং বাংলা উভয়ের জন্য কমন থাকলো। ওকে, এবার চলে এসো পেপার 2। তাহলে পেপার 2তে তোমাকে পড়তে হচ্ছে ইংরেজি 200 মার্কসের জন্য। এখানেও সেই ঠিক তেমনি করে লেটার রাইটিং রয়েছে, ড্রাফট রিপোর্ট রয়েছে, প্রেসি, কম্পোজিশন, ডায়লগ রাইটিং রয়েছে, ট্রান্সলেশন রয়েছে। ইংরেজিতে ট্রান্সলেশনটা করতে হবে কি, তোমার মাদার টাং থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। ওকে, বেশ। এর মধ্যেও যে ইম্পর্ট্যান্ট টপিক বাংলাতে বলে এসেছিলাম সেইগুলোই এর ইম্পর্ট্যান্ট টপিকের মধ্যে কিন্তু থাকবে। ওকে, এগুলো কিন্তু মেইন পারপাসে বলছি আমি। ওকে, বেশ। এবার চলে এসো হিস্ট্রির কথা যদি বলি, তো হিস্ট্রিতে তোমাকে দেখো, হিস্ট্রি আমরা অনেকগুলো ভাগে ভাগ করব, যেগুলো WBCS এর ফেভারিট সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। তো অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসে তোমাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়তে হবে। বেদিক পিরিয়ড, বুদ্ধিজম, জৈনিজম, 16 মহাজনপদ মানে 16 মহাজনপদ পড়তে হবে। মৌর্য ডাইনাস্টি পড়তে হবে, গুপ্তা ডাইনাস্টি, সঙ্গমেজ, সাতবাহন কিংডম, চালুক্য, পল্লব ইত্যাদি ইত্যাদি। ওকে, এবং তৎকালীন সময় যে ফরেনার, যারা ফরেন ট্রাভেলার যারা এসেছিল আর কি, তাদের লেখা গ্রন্থ এই সম্পর্কেও তোমার নলেজ রাখতে হবে। একটা কথা বলে দিই, এই WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে GS সাবজেক্টগুলোকে পড়ানোর চেষ্টা করছি। আর যদি কেউ আমার থেকে ইংলিশ অ্যান্ড ম্যাথ শিখতে চাও, ইংলিশ অ্যান্ড ম্যাথ, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আমার আরেকটি চ্যানেল রয়েছে এক্সাম সলিউশন বলে, সেই এক্সাম সলিউশন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো ফর ইংলিশ অ্যান্ড ম্যাথ। আমি কিন্তু সেখানে মোটামুটি সিলেবাসগুলোকে কমপ্লিট করাচ্ছি। ওকে, বেশ। তাহলে এই ছিল অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। এরপরে চলে এসো মেডিভেল ইন্ডিয়া। মেডিভেল ইন্ডিয়ার মধ্যে তোমাকে চোল ডাইনাস্টি, পাল ডাইনাস্টি, সেন ডাইনাস্টি, দিল্লি সুলতানেট, হ্যাঁ মানে দিল্লির সুলতানিরা যারা ছিল তাদের প্রভিন্সিয়াল ডাইনাস্টি যেগুলো ছিল, হ্যাঁ, তারপর মুঘল এম্পায়ার, হ্যাঁ মুঘল সাম্রাজ্য, তারপরে পরবর্তী মুঘল সাম্রাজ্যের পরে কি অবস্থা ছিল, মারাঠা, পেশোয়া, বিজয়নগর আর বাহমানি সাম্রাজ্য, ভক্তি আন্দোলন আর ফরেন ট্রাভেলস। এই যুগে যে সমস্ত ফরেন ট্রাভেলাররা এসেছিল তাদের লিখিত বই টইগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে। ওকে, এবার দেখো মডার্ন ইন্ডিয়া বিফোর 1857। মডার্ন ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 1857 সিপাহী বিদ্রোহের আগের কালখণ্ড, আর একটা হচ্ছে 1857 পরের থেকে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা পর্যন্ত ওই একটা সময়। তাহলে মডার্ন ইন্ডিয়ার দুটো পার্ট, একটা হচ্ছে 1857 আগে। 1857 আগে তোমাকে যেগুলো পড়তে হচ্ছে, দেখো এই টপিকগুলো কিন্তু আমি টোটালটা PDF করে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা টপিক, এখানে তো ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনশট এখান থেকে নিতে পারো, বাট সব থেকে বেটার হয় PDFটাকে ডাউনলোড করে নাও। স্ক্রিনশট না নেওয়ার থেকে PDF ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট বের করো, প্রিন্ট আউট করে দেওয়ালে টাঙিয়ে রাখো এবং দেখো যে কোনো পয়েন্ট তোমার মিস হয়নি তো, যে এই পয়েন্ট সম্পর্কে তুমি জানো না এমন তো নয়। তাহলে এখানে দেখো ক্রোনোলজি অফ ইভেন্টস অফ মডার্ন ইন্ডিয়া। মডার্ন ইন্ডিয়ায় আমাদের মেডিভেল পিরিয়ডের পর থেকে যে ক্রোনোলজি, ঠিক আছে, যে সময় কাল বিবরণী রয়েছে, কোনটার পরে কোনটা ঘটলো, কোনটার পর কোনটা, এটা মনে রাখতে হবে। তারপর অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানসদের যে অ্যাডভেন্ট হলো, তাদের বিভিন্ন, যেমন ইংরেজরা এসছে, পর্তুগিজরা এসছে, ডাচেরা এসছে, এদের সমস্ত অভিযানগুলোকে মাথায় রাখতে হবে। এক্সপ্যানশন অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া, ব্রিটিশদের যে ভারতে এক্সপ্যানশন সেটা, তারপর ব্রিটিশ রিলেশন টু দ্য নেবারিং কান্ট্রিজ, তারপর গভর্নর্স অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। গভর্নর্স অফ ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়ার যত গভর্নর্স এসছেন তাদের সম্পর্কে জানতে হবে, তো এখান থেকে বেশি অনেক প্রশ্ন হয়। তারপর অল ব্রিটিশ অ্যাক্টস অ্যান্ড রিফর্মস, সমস্ত ব্রিটিশ অ্যাক্টস রিফর্মসগুলো তোমাকে পড়তে হবে। সিভিল অ্যান্ড পিজেন্ট মুভমেন্টস, ট্রাইবাল অ্যান্ড মিলিটারি রিভোল্টস, তারপর ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান প্রেস, তারপর তোমার নিউজ পেপার, আর্টিকেল, সেই সময়কারের বুক সেগুলো, ডেভেলপমেন্ট অফ এডুকেশন, শিক্ষার যে অগ্রগতি সেই সময় হচ্ছে সেই বিষয়ে পড়তে হবে। অর্থাৎ এগুলো তোমরা যদি ইতিহাস বই শুরু থেকে শেষ পর্যন্ত 2-3 বার করে রিভিশন দিয়ে দাও তাহলে দেখবে সব কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, স্কুল, কলেজেস এবং সেখানে আদার যে অর্গানাইজেশনগুলো সেখানে, আর তার সাথে সাথে এখানে হচ্ছে সিপাহি মিউটিনি। ওকে, সিপাহী বিদ্রোহটাও এখানে পড়ে নিতে হবে। ক্লিয়ার হলো? এবার দেখো মডার্ন ইন্ডিয়া আফটার 1857, 1857 পরের যে মানে ইতিহাস, যেমন সোশিও রিলিজিয়াস কাস্ট মুভমেন্টস,
পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন যখন তৈরি হয়ে গেছিলো স্বাধীনতা সংগ্রামের জন্য, ন্যাশনাল কংগ্রেস, এবং এই ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে তাদের যে মানে সেশনগুলো হয়েছিল, সেশন কোথায় হয়েছিল, প্রেসিডেন্ট কে ছিল, তারপর বাংলা ভাগ, স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, ঠিক আছে, তারপরে তোমার রেভলিউশনারি অ্যাক্টিভিটিস যেগুলো হয়েছিল বাংলা পাঞ্জাব এবং অন্যান্য ক্ষেত্রে, বাংলা পাঞ্জাবটাই বাংলাটার গুরুত্বই সব থেকে বেশি, এমার্জেন্স অফ গান্ধী, হ্যাঁ গান্ধী যুগ যেটাকে আমরা বলে থাকি, সেই গান্ধীর সময়কালটা পড়তে হবে, মহাত্মা গান্ধীর জীবন এবং তার কার্য পড়তে হবে, তারপর তোমার নন কোঅপারেশন মুভমেন্ট, হ্যাঁ মানে অসহযোগ আন্দোলন, খেলাফত, স্বরাজ মুভমেন্ট, সাইমন কমিশন, এটসেট্রা। ওকে, আচ্ছা, এর সাথে নেহেরু রিপোর্ট আছে, 14 পয়েন্টস অফ জিন্না আছে, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট রয়েছে, তারপর তোমার রাউন্ড গোল টেবিল বৈঠক রয়েছে, প্রভিন্সিয়াল ইলেকশন অফ 1937 রয়েছে, তারপর তোমার ডিম্যান্ড ফর পাকিস্তান, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তারপর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তারপর ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের কি ভূমিকা, এটা কিন্তু একটা বিরাট বড় জায়গা, এখান থেকেও কিন্তু তোমাদের কনসেপচুয়াল কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। ওকে, ওয়াভেল প্ল্যানের সাথে সাথে সিমলা কনফারেন্স, তারপরে তোমার আইএনএ ট্রায়ালস, তারপর তোমার রয়্যাল ইন্ডিয়া, মানে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তোমরা যদি একটা বই, যে কোনো একটা বই ধরো, আমি কি কি বই পড়তে হয় সব কিছু বলে দিয়েছি, বুক লিস্টের একটা আমি করেও দিয়েছি, সেখান থেকে দেখো, দেখে সেই বইগুলোকে ফলো করো। ওকে, বেশ, তাহলে এবার চলে এসো ভূগোল। ভূগোলে দেখো ফিজিক্যাল জিওগ্রাফি যদি বলি, তাহলে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে তোমাকে ল্যান্ড রিফর্মস পড়তে হবে, ল্যান্ড ফর্মস পড়তে হবে, মানে ভূমিরূপ, বিভিন্ন জায়গার ভূমিরূপ রয়েছে সেগুলো পড়তে হবে, এরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল ল্যান্ডফর্মস পড়তে হবে, সোলার সিস্টেমকে পড়তে হবে, অ্যাটমসফিয়ার পড়তে হবে। ওকে, তারপর পৃথিবীর ইন্টেরিয়ার অফ আর্থ পড়তে হবে, আর্থকুয়েক সম্পর্কে, মিনারেলস রকস সম্পর্কে পড়তে হবে। ওকে, এবার চলে এসো ফিজিক্যাল জিওগ্রাফি ইন্ডিয়া, এটা ছিল সারা পৃথিবীর জন্য, এবার চলে এসো এটা ইন্ডিয়ার জন্য, ফিজিক্যাল জিওগ্রাফি ইন্ডিয়া, ভারতবর্ষের যে ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে সেটা পড়তে হবে তোমাকে, নর্দার্ন মাউন্টেন্স পড়তে হবে, লোকেশন, রেঞ্জেস, সেখানের পাসেসগুলোর নাম কি, গ্লেশিয়ার কোথায় কোনটা রয়েছে, গ্রেট প্লেন যেমন তাদের লোকেশন কোথায়, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি কি, তারপর পেনিনসুলার আপল্যান্ডস, ওকে, পেনিনসুলার আপল্যান্ডসের মধ্যে তাদের লোকেশন কি, মাউন্টেন রেঞ্জ কী কী, মাউন্টেন রেঞ্জেস কী রয়েছে, তাদের সর্বোচ্চ শৃঙ্গ কী রয়েছে, কোস্টাল প্লেনের মানে ফিচার কি, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি কী রয়েছে, ভারতবর্ষে কোথায় কোন দ্বীপ রয়েছে, ওকে, ন্যাশনাল অ্যান্ড স্টেট বর্ডার্স, সেখানকার যাবতীয় বিষয়, মেজর সয়েল টাইপস ইন ইন্ডিয়া। ওকে, আর তার সাথে সাথে ম্যাপের লোকেশনটাকে তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মানে নিজেরাই ব্রেনের মধ্যে লোকেট করতে পারবে, হ্যাঁ ওই জায়গাটায় ওই পর্বত আছে, হ্যাঁ ওই জায়গাটায় ওই লেক আছে, হ্যাঁ ওই জায়গাটায় ওই শহর আছে, ইত্যাদি ইত্যাদি। ওকে, বেশ, তারপর দেখো রিভার অ্যান্ড হাইড্রো প্রজেক্টস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা তোমাকে পড়তে হবে, এবং এটা কি করে নোট তৈরি করতে হয়। দেখো তোমরা এক একটা করে নদী ধরবে, সেই নদীতে কি কি ড্যাম রয়েছে, কি কি মানে রিজার্ভার রয়েছে, কি কি হাইড্রো প্রজেক্ট সেখানে করবে, সেই সমস্ত এক একটা বড় বড় নদী ধরে ধরে এগো, তাহলে দেখবে এইভাবে সুন্দর করে নোট তৈরি করো। ওকে, তাহলে অল হিমালয়ান রিভার্স অ্যান্ড দেয়ার ট্রিবিউটারিজ, তারপর ইম্পর্ট্যান্ট পেনিনসুলার রিভার্স, তার ট্রিবিউটারিজ, ওকে, নদী, শাখা নদী, তারপর তোমার ইম্পর্ট্যান্ট হাইড্রো প্রজেক্টস, ড্যাম, রিজার্ভার কোথায় রয়েছে, রিভার ব্যাঙ্ক সিটিজ, হ্যাঁ নদীর পাড়ের কী কী বড় বড় শহর রয়েছে সেগুলো সম্পর্কে জানা। ওকে, আচ্ছা, এরপর ইন্ডিয়ান ক্লাইমেট অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন, ভারতবর্ষের আবহাওয়া, জলবায়ু, এবং সেই জলবায়ু অনুযায়ী সেইখানে কী কী ধরনের উদ্ভিদের জন্ম হচ্ছে সেই সমস্ত সম্পর্কে পড়তে হবে। ওকে, সিজন অফ ইন্ডিয়ান ক্লাইমেট পড়তে হবে, মেকানিজম অফ ইন্ডিয়ান মনসুন পড়তে হবে, সাউথ ওয়েস্ট মনসুন পড়তে হবে, নর্থ ইস্ট মনসুন পড়তে হবে, রিজনস এফেক্ট ইন্ডিয়ান ক্লাইমেট, ঠিক আছে, ইন্ডিয়ান ক্লাইমেটের যে এফেক্ট হচ্ছে তার সমস্ত কারণগুলো পড়তে হবে, জেট স্ট্রিম থিওরি পড়তে হবে, এলনিনো পড়তে হবে, তারপর তোমার ট্রপিক্যাল সাইক্লোনস পড়তে হবে, তারপর তোমার এই ট্রপিক্যাল সাইক্লোনস দেখো যে ক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত সাইক্লোনগুলো হয়, ঘূর্ণিঝড় হয়, সেগুলো সম্পর্কে আমাদের কয়েকদিন আগে হয়ে গেল আমফান, তাই না, টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কী কী ধরনের কোন কোন প্রকৃতির উদ্ভিদের জন্ম হয়, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় রয়েছে, তারপর ডিফারেন্ট বায়োডাইভার্সিটি কোথায় রয়েছে। ওকে, এই সমস্ত কিছু তোমাদের পড়তে হবে। তো আমি এভাবে বলতে থাকলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, এগুলোকে কিন্তু তোমাদের কমপ্লিট করতেই হবে। ওকে, এবার দেখো রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, ভূগোলে এটা বিরাট বড় একটা জায়গা, এই জায়গা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে। এগ্রিকালচারের মধ্যে পড়ছে, স্টেট ওয়াইজ র্যাঙ্কিং
কোন রাজ্য কি উৎপাদনে প্রথম, কোন রাজ্য কি উৎপাদনে দ্বিতীয়, এই সমস্ত জায়গাগুলো এখান থেকে কিন্তু তোমাদের জানতে হবে। সিজনাল প্রোডাকশন, কোন সিজনে কোন কিসের প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ, তারপর ফার্মিং সিস্টেমটার টাইপ কি, কত ধরনের ফার্মিং সিস্টেম আছে ভারতবর্ষে, তারপর ফসলের প্যাটার্ন কি আছে, হ্যাঁ, ইরিগেশন, তারপর তোমার ফিশারি, মাইনিং, ইন্ডাস্ট্রি, হ্যাঁ, দেখতেই পাচ্ছ এগুলো। তোমরা ভিডিওটাকে পজ করো, পজ করে খাতায় নোট করে নিতে পারো, আদারওয়াইজ পিডিএফের লিঙ্ক তো নিচে থাকছেই, ফ্রি অফ কস্ট, এখান থেকে ডাউনলোড করে নাও। ওকে, তারপর দেখো ন্যাশনাল হাইওয়ে যেগুলো রয়েছে, মেজর পোর্ট কোথায় কোনটা রয়েছে সেগুলো। তার সাথে সাথে লাস্ট টপিক সেন্সাস অ্যান্ড ডেমোগ্রাফি, মানে ভারতবর্ষের সেন্সাসের ইতিহাস কি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কেমন, মানে কোন জায়গায় কোন ধরনের লোক বসবাস করছে, তারপর ভারতবর্ষের মেজর যে ট্রাইবগুলো রয়েছে, উপজাতি যেগুলো রয়েছে তারা কোথায় কীভাবে কে আছে, তারপর ভারতবর্ষের যে মেজর ইন্ডিয়ান রেসেসগুলো যে কোথায় আছে, কোন জাতি কোন অবস্থায় কীভাবে রয়েছে, ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট প্রজেক্টস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং ভারত সরকার কি কি প্রজেক্ট গ্রহণ করেছে আমাদের এই ডেভেলপমেন্টের জন্যে। ওকে, আচ্ছা, এরপরে গভর্নমেন্ট অর্গানাইজেশনের মধ্যে তোমাদের বিভিন্ন সার্ভে পড়তে হবে, যেগুলো কিন্তু এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, এগুলো তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি ফলো করো তো এগুলো তোমাদের এমনিতেই হয়ে যাবে। ওকে, আর সব থেকে ভালো দেখো যে ইসরো, পপুলার স্যাটেলাইট লঞ্চেস অফ ইসরো, তারপর ডেফিনেশন অফ ডিফারেন্ট ডিজাস্টার, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিজাস্টার, এগ্রিকালচার রিসার্চ সেন্টার্স ইত্যাদি ইত্যাদি। ওকে, এখান থেকে কিন্তু ভালো প্রশ্ন জিজ্ঞেস করা হয়। নাও এবার চলে এসো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে তোমাকে পশ্চিমবঙ্গের অবস্থান পড়তে হবে, তার এরিয়া বাউন্ডারি সম্পর্কে ধ্যান রাখতে হবে, পশ্চিমবঙ্গের যে ফিজিওগ্রাফি রয়েছে সেটা তোমাকে দেখতে হবে, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কী রয়েছে, মানে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল, ডেল্টা, কোস্টাল, তরাই, মারুভূমি অঞ্চল, ঠিক আছে, এই সমস্তগুলো পড়তে হবে। সুন্দরবন পড়তে হবে, যেখানে সুন্দরবনের ফরেস্ট রিজার্ভ রয়েছে সেটা পড়তে হবে। পশ্চিমবঙ্গের রিভার এবং এখানে কি কি রিভার প্রজেক্ট রয়েছে, ক্লাইমেট, ন্যাচারাল ভেজিটেশন, যেমন করে ভারতের পড়ছো সেমন করে পশ্চিমবঙ্গেরও পড়তে হবে। ওকে, আচ্ছা গেল। এরপর চলে এসো সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে প্রথম তোমাকে ফিজিক্স পড়তে হচ্ছে। ফিজিক্সের মধ্যে বেসিক তোমাদের মাধ্যমিক লেভেলে যে সায়েন্সের জন্য আমি বলছি, মাধ্যমিক লেভেলে যা কিছু আছে সেটা পড়লেই এনাফ। ওকে, তো ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, তো এটা ফিজিক্সের চ্যাপ্টার তোমরা জানো সবাই, এখান থেকে মোটামুটি এগুলো তোমরা একটু দেখে নাও ভিডিওটাকে পজ করে। তারপর দেখে নাও কেমিস্ট্রি, কেমিস্ট্রির মধ্যেও এই কয়েকটা চ্যাপ্টার রয়েছে। ওকে, তবে এইটা দেখো অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। বায়োলজির ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আমি তোমাদের বায়োলজি শুরু করেছি কিন্তু বায়োলজিতে তোমাদের সেরকম কোনো সাড়া আমি পাচ্ছি না, কারণ ভিডিওতে ভিউ খুব কম আসে, যার কারণে আমি বায়োলজিটাকে স্টপ করে রেখেছি। তো তোমরা যদি চাও আমি বায়োলজি কিন্তু আবার স্টার্ট করতে পারি। ওকে, বায়োলজিতে তোমাদের বিরাট একটা মানে ইয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বায়োলজির বিশাল একটা সিলেবাস, দেখেছো, মানে এই যে আগের পেজ, এর পেজটা দেখলে আবার এটা, মানে বায়োলজির অনেকটা চ্যাপ্টার রয়েছে এবং বায়োলজি কিন্তু তোমাদের অনেকটা মার্ক ক্যারি করে পরীক্ষায়। ওকে, আচ্ছা, পিডিএফ তো থাকছেই, তো সেখান থেকে দেখে নিও, আমি ভিডিওটাকে লম্বা করতে চাইছি না। এনভায়রনমেন্ট সায়েন্সের ক্ষেত্রে তোমাকে যেটা পড়তে হবে এটা হচ্ছে ইউএন বায়োডাইভার্সিটি কনজারভেশন, এটা ন্যাশনাল পার্কস, বায়োস্ফিয়ার্স, রামসার সাইটস, ঠিক আছে। তারপর বেসিক যে এনভায়রনমেন্টাল টার্মিনোলজিস রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের ধ্যান রাখতে হবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিও পজ করে দেখে নিতে পারো। এবার চলে এসো কম্পিউটার অ্যান্ড টেকনোলজি। কম্পিউটার অ্যান্ড টেকনোলজি থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছে এবং এইখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে নিউ টেকনোলজি ডেভেলপমেন্টস, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেসিক কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর তোমার যেগুলোকে আমি বোল্ড করে রেখেছি দেখো, স্পেস টেকনোলজি, তারপর ডিফেন্স অ্যান্ড নিউক্লিয়ার টেকনোলজি, আর হচ্ছে তোমার টেকনোলজিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া। এই কয়েকটা টপিক হচ্ছে এটার মধ্যে কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, নাও এবার চলে এসো জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজের মধ্যে দেখো, জেনারেল নলেজ তুমি তো ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি আর জিওগ্রাফি তো পড়েই ফেললে, তো এগুলো এই অর্থে সেখানে ইম্পর্ট্যান্ট হলো না, কারণ এগুলো তোমাদের অলরেডি আগেই পড়া হবে। তো এখানে যেগুলো দেখো ইম্পর্ট্যান্ট ডেটস, যেটাকে আমরা স্ট্যাটিক জিকে বলি, জিকে যেটা আর কি। তারপর ইম্পর্ট্যান্ট প্লেস, ন্যাচারাল যে তোমার মাউন্টেন রয়েছে, লেক, সি, ডিজার্ট, চ্যানেল কোথায় কোনটা রয়েছে, তারপর তোমার আর্টিফিশিয়াল ট্যুরিস্ট প্লেস কোথায় আছে, মনুমেন্টস কোথায় আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন্ডিয়াতে কোন কোনগুলো আছে, বুকস এবং তাদের অথার্সদের নাম। ওকে, তারপর ক্যাপিটাল, কারেন্সি ইত্যাদি এই সমস্ত। তারপর বিভিন্ন ইনস্টিটিউশনের বা অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়, তাদের লোকেশন কোথায়, এই সম্পর্কে ধ্যান রাখতে হবে। ওকে, বেশ।
এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সবথেকে বড় প্রশ্ন ওঠে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কী কী পড়বো। তো এই যে তোমাদের সামনে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রেখে দিচ্ছি এই বিষয়গুলো কারেন্ট অ্যাফেয়ার্সের নোট কিন্তু তোমরা তৈরি করবে। ওকে, সো এটা তোমরা ভিডিওকে পজ করো বা স্ক্রিনশট নাও বা পিডিএফ ডাউনলোড করো, যা খুশি করো, করে দেখে নিও। এবার দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান থেকে যেটা তোমাদের পড়তে হবে, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক পার্ট থেকে তোমাকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বল, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস। ওকে, তো আমার মোটামুটি এই পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস চলছে, কিন্তু এখনও কমপ্লিট করতে পারিনি, বাট এগুলো কিন্তু বাদবাকি সব কিন্তু আমি পড়িয়ে রেখেছি, অবশ্যই ভিডিও কিন্তু দেখে নেবে চ্যানেলে থেকে। ওকে, তারপর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে যেটাকে আমরা বলি ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিস, তারপরে এই যে অল যে অ্যামেন্ডমেন্টস হয়েছে, তাই না, বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্টস এবং রিসেন্ট বিল যেগুলো আনছে পার্লামেন্ট, সেই সম্পর্কে ধ্যান রাখতে হবে। এবার চলে এসো সেন্ট্রাল, স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, মানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় যে শাসক রয়েছে, গভর্নমেন্ট রয়েছে। স্থানীয় গভর্নমেন্ট বলতে পঞ্চায়েত হতে পারে বা মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে পারে, এইগুলোই আর কি। ঠিক আছে, ভারতের পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, হ্যাঁ, তারপরে তোমার পার্লামেন্টারি এবং তোমার পার্লামেন্টারি কমিটির যে প্রিসাইডিং অফিসার, তাদের সম্পর্কে জানতে হবে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, প্রাইম মিনিস্টার। ওকে, আচ্ছা, পঞ্চায়েত রাজ, তারপর আরবান লোকাল বডিজ যেগুলো রয়েছে, আরবান মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কথা বলা হচ্ছে এখানে, এমার্জেন্সি প্রভিশনস, সেন্টার স্টেট রিলেশনস, ইন্টারস্টেট রিলেশনস, তারপর শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ। ওকে, সো কনস্টিটিউশনাল বডিজ এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, ইউপিএসসি অ্যান্ড স্টেট পিএসসি, যেটা তোমরা দেবে ডব্লিউবিসিএস, সেটা হচ্ছে স্টেট পিএসসির আন্ডারে আসে। যারা আইএএস আইপিএস পরীক্ষা লিখে তারা ইউপিএসসি আন্ডারে আসে। ফাইন্যান্স কমিশন, তারপর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল, তারপর ন্যাশনাল কমিশন ফর এসসিজ এসটিজ অ্যান্ড ওবিসিজ, তারপর তোমার কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট। ওকে, এই সমস্তগুলো পড়তে হবে। তারপর নন কনস্টিটিউশনাল বডি যেমন নীতি আয়োগ, তারপর হিউম্যান রাইটস কমিশন, তারপর ন্যাশনাল ভিজিলেন্স কমিশন, তারপর সিআইসি মানে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, তারপর তোমার সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো অফ ইনভেস্টিগেশন, লোকপাল, লোকায়ুক্ত। ওকে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ইত্যাদি ইত্যাদি, এগুলোও মাথায় রাখতে হবে, পড়তে হবে। এরপর দেখো জুডিশিয়ারি অ্যান্ড ল্যান্ডমার্ক কেসেস, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ল্যান্ডমার্ক কেসেসগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে। অলরেডি আমি তোমাদেরকে কয়েকটা কেস সম্পর্কে বলেছি, তাই না। তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং আমাদের যে জেলা স্তরে যে সমস্ত সাবঅর্ডিনেট কোর্টগুলো আছে সেগুলো পড়তে হবে। জুডিশিয়াল রিভিউ সম্পর্কে পড়তে হবে। তারপর তোমার ল্যান্ডমার্ক কেস রিলেটেড টু মানে প্রিয়াম্বল, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপির মানে সম্বন্ধে যে ল্যান্ডমার্ক কেসগুলো, যেমন কেশবানন্দ ভারতী কেস আছে, তারপর তোমার আমি ভুলছি নামগুলো, তো এই যে বিভিন্ন কেস রয়েছে এগুলোকে কিন্তু পড়তে হবে। তারপর কেসেস রিলেটেড টু রিজার্ভেশন, ঠিক আছে, রিজার্ভেশনের সম্পর্কে কী কী কেসের রেজাল্ট এসছে, কী কী রায় বা ভার্ডিক্ট এসছে, তারপর রিসেন্ট পপুলার কেস কোনগুলো রয়েছে, তাই না, এগুলো সম্পর্কে কিন্তু একটু পড়তে হবে। যেমন আমি আজকে যখন এই কথাটা ভিডিওটা তৈরি করছি, দেখো 2-1 দিন আগেই আমাদের এখানে কি হয়ে গেল না, ভারত সরকার একটা কৃষি বিল এনেছিল। সেই কৃষি বিলটাকে কিন্তু অ্যাকচুয়ালি বিল তো মানে ল্যান্ড মানে অ্যাক্ট আর কি, যেটা সেই অ্যাক্টটাকে কিন্তু ভারত মানে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে স্টে করে দিয়েছে। তো তার কি এটা স্টে করার অধিকার আছে কি না, এটা কিন্তু একটা বিরাট বড় হতে পারে। এটা আমি কোনো একটা দিন কোনো একটা ভিডিও করে জানিয়ে দেবো ডিটেলসে। ওকে, আচ্ছা, আদার কনস্টিটিউশনাল প্রভিডেন্ট যেমন ট্রাইব্যুনালস রয়েছে, অ্যান্টি ডিফেকশন ল রয়েছে, পলিটিক্যাল পার্টিজ আমাদের, তারপর ইলেকটোরাল রিফর্মস ইন ইন্ডিয়া। ওকে, এই সমস্ত সম্পর্কে একটু একটু করে ধারণা রাখতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এইগুলো পড়ার সাথে সাথে তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করো না, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সিরিজ আমি অলরেডি শুরু করেছি এবং আস্তে আস্তে করতে থাকবো। বাট তোমরাও তোমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বুক পাওয়া যায়, সেগুলোর সঙ্গে কিন্তু একটু পরিচয় হওয়া দরকার। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের কিন্তু পরিচয় দরকার আছে। প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশ্চেন আসছে, কেমন ধরনের কোয়েশ্চেন আসছে, এগুলো কিন্তু নলেজে রাখতে হবে। ওকে, বোঝা যাচ্ছে আমার কথা? বেশ, এগুলোর মাথায় রাখতেই হবে। এবার ইকোনমির কথা যদি বলি, দেখো ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে তোমাকে পড়তে হচ্ছে টাইপ অফ ইকোনমিক সিস্টেম, তারপর ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি, জিএনআই ইটসেট্রা, তারপর টাইপস অফ ইনফ্লেশন রিলেটেড টপিক্স, মেজার অফ ইনফ্লেশন, তারপর আনএমপ্লয়মেন্ট, পভার্টি, ইনইকুয়ালিটি, স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড টপিক্স। ওকে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড ইন্ডেক্স অ্যান্ড রিপোর্টস। প্রত্যেকটা টপিককে ভালো করে নোট ডাউন করবে, এই টপিকগুলোকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে।
আরবিআই ব্যাঙ্কিং অ্যান্ড মার্কেটের মধ্যে দেখো হিস্ট্রি অফ ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া, টাইপস অফ মানি, রোল অ্যান্ড ফাংশনস অফ আরবিআই, মনিটারি পলিসি অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অফ আরবিআই, রেপো রেট, ঠিক আছে। তারপর ডিফারেন্ট টাইপের ব্যাঙ্ক ভারতবর্ষে, ব্যাঙ্কিং রিফর্মস অ্যান্ড রিলেটেড কমিটিজ, তারপর এনপিএ, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটাকে পজ করো, পজ করে তোমাদের সিলেবাসটাকে নোট ডাউন করে নাও, ওকে। তো সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি, দেখো ভারতবর্ষের ইকোনমির 5টা সেক্টর রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, তারপর তোমার রয়েছে কোয়ান্টারারি, তারপর রয়েছে কুইনারি, ওকে, এই 5টা, ওকে। এগুলো কী জিনিস আমি যখন তোমাদের ইকোনমি শুরু করব তখন আমি তো অবশ্যই পড়াবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে মানে প্রত্যেকটা এখানে কিন্তু তোমাদের রয়েছে, ভালো করে দেখে নাও এবং এখান থেকে এইগুলোই পড়তে হবে, এফডিআই সম্পর্কে জানতে হবে, ঠিক আছে, ওকে। বাজেট অ্যান্ড পাবলিক ফিনান্স, তো অ্যানুয়াল বাজেট যেগুলো হচ্ছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এখানে প্রত্যেকটা টপিক ইম্পর্ট্যান্ট, ভালো করে নোট করে নিও, ওকে। আচ্ছা, এরপর ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া, ঠিক আছে, যেগুলো রয়েছে, তার মানে তোমার ইন্ডিয়ান ইকোনমি বিফোর ইন্ডিপেন্ডেন্স, ভারত স্বাধীনতার আগে ভারতের কেমন অর্থনীতির অবস্থা ছিল, হিস্ট্রি অফ প্ল্যানিং অ্যান্ড প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন বা সেই 5 ইয়ার প্ল্যান্সের কী অবস্থা সেগুলো জানতে হবে, নীতি আয়োগের গঠন এবং তাদের যে কাজ এজেন্ডা সেগুলো পড়তে হবে, ঠিক আছে। আর এই এলপিজি 1991, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এলপিজি মানে হচ্ছে লোকালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, ওকে। লোকালাইজেশন মানে লিবারালাইজেশন, ওকে, এল ফর লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, জি ফর গ্লোবালাইজেশন। তো 1991 সালের এলপিজি মডেলটা কিন্তু ভারতের অর্থনীতিকে বিরাটভাবে মানে চরম একটা উৎকর্ষতা পৌঁছে দিয়েছিল। এই এলপিজি যদি 1991 সালে না হতো তাহলে আজকে ভারত কিন্তু এইখানে থাকতো না। তো এই লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এগুলো তোমরা পড়বে অবশ্যই। আচ্ছা, তার সাথে ওয়ার্ল্ড ইকোনমিতে তোমরা পড়বে কি, ওয়ার্ল্ড ইকোনমিতে জাস্ট ইকোনমিক্যাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো ইকোনমি রিলেটেড, সেই সমস্ত পড়তে হবে। তারপর তোমার ইন্টারন্যাশনাল ট্রেড, তারপরে ট্রিটি, তারপর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা রয়েছে সেগুলো, যেমন ব্রিক্স, তারপরে তোমার সার্ক, ওকে, এই সমস্ত সম্পর্কে তোমাদের পড়তে হবে, ওকে। এবার দেখো ইকোনমির সম্পর্কে যে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কারেন্ট যে ঘটনা আমাদের ঘটছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে পড়তে হবে, মানে বিভিন্ন ইন্ডেক্সে ভারতবর্ষ কি কি র্যাঙ্ক করছে সেই সমস্ত দিয়ে কোয়েশ্চেন হয়, ঠিক আছে। এমএসএমই প্রজেক্ট যেগুলো শুরু হচ্ছে ভারতবর্ষে, এগ্রিকালচার, জিএসটি কালেকশন, ঠিক আছে, ডিউটিজ কিভাবে ইম্পোর্ট করা হচ্ছে, এই মানে ইম্পোর্ট ডিউটিজ, এইগুলো সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে, ওকে। এরপর চলে এসো অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। অ্যারিথমেটিক এটা হচ্ছে পেপার 6, এটা হচ্ছে পেপার 6। তো পেপার 6-এ তোমাদের অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং থাকবে। অ্যারিথমেটিকের মধ্যে তোমাদের পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ, অ্যাভারেজ, তারপর তোমার প্রবলেমস অন এজ, একই ব্যাপার যদিও, মিক্সচার, রেশিও, প্রপোর্শন, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়াক, পাইপ অ্যান্ড সিস্টেম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম, বোট অ্যান্ড স্ট্রিম, এইচসিএফ, এলসিএম, ওকে। আচ্ছা, অ্যাডভান্স ম্যাথের মধ্যে তোমরা ট্রিগোনোমেট্রি পড়বে, কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বে, বেসিক জিওমেট্রি পড়বে, মেনসুরেশন 2D 3D পড়বে, বেসিক অ্যালজেব্রা পড়বে, প্রবাবিলিটি পড়বে, পারমুটেশন কম্বিনেশন, ওকে, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, ইন্ডাইসেস অ্যান্ড শার্টস, ওকে, বেশ। এরপর চলে এসো রিজনিং। রিজনিংয়ের 3টে সেকশন, একটা হচ্ছে লজিক্যাল রিজনিং, একটা ভার্বাল রিজনিং, আর একটা হচ্ছে নন ভার্বাল রিজনিং, ওকে। লজিক্যাল রিজনিংয়ে তোমাদের নাম্বার সিরিজ পড়তে হবে, ক্লক রিলেটেড, এখানে সব লেখা রয়েছে, দেখে নাও, এগুলোকে কিন্তু তোমাদের করতে হবে, ওকে। এটা কিন্তু মেইন পারপাস, এবং রিজনিং যদিও প্রিলিমিনারিতে আসে তো এখান থেকে কিন্তু আসতে পারে, জায়গাটা মাথায় রেখো। ভার্বাল রিজনিংয়ের মধ্যে ক্যালেন্ডার রয়েছে, অ্যানালজি রয়েছে, তারপর তোমার সিলোগিজম রয়েছে, ঠিক আছে, তারপর ভেন ডায়াগ্রাম রয়েছে, ক্যারেক্টার পাজল ক্লাসিফিকেশন রয়েছে, তারপরে তোমার ডেটা সাফিসিয়েন্সি রয়েছে ইত্যাদি, ব্লাড রিলেশনস, ঠিক আছে। নন ভার্বালের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অ্যানালিটিক রিয়েলিজম, মানে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, এমবেডেড ইমেজ, তারপর প্যাটার্ন কমপ্লিশন, পেপার ফোল্ডিং, ইমেজ অ্যানালিসিস ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তো ওভারঅল এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাসের টোটালটা আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি ফ্রি অফ কস্ট। হ্যাঁ, এই পিডিএফটাকে তোমরা সবাই ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রিন্ট আউট বের করবে এবং নিজেদের ঘরে টাঙিয়ে রাখবে, ওকে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা 21-এর পরীক্ষার জন্য উদ্যমতার সাথে পড়াশুনো করো, যেটা আমি শ্লোকের মধ্যে সেভাবে বললাম। তো শুনেইছো আশা করছি প্রথমে, তো ভালো করে পড়ো। উইশ ইউ আ র্যাপিড সাকসেস, দ্রুত তোমাদের সফলতা আসুক এবং সবাই খুব ভালো থাকো, ওকে। থ্যাংক ইউ।